সেদিনে সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। সেদিন রাতে এমন বিধ্বংসী ঝড় উঠেছিল যে পুরো শহরটা রাতারাতি তছনছ হয়ে যায়। তবে শহরের লোক এটা জানতো না আসলে এই ঝড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এই ঝড় এক রহস্যময় ঘন কুয়াশার থেকে শুরু হয়েছে। আর ঠিক পরের দিন সকালেই সব বদলে গেল। ঘন কুয়াশা নেমে এলো পুরো শহরের উপর, এমন কুয়াশা যার ভিতরে পা দিলেই মানুষ অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তারা আর ফিরে আসছিল না। দেশের মিলিটারিদের একটি গোপন প্রজেক্টের কারণে ভুলবশত খুলে গিয়েছিল এমন এক ডাইমেনশনের দরজা যা মানব জাতির ধ্বংসের কারণ হয়ে উঠেছিল। শহরের একটি সুপারমার্কেটই ছিল মানুষের আশ্রয়ের একমাত্র জায়গা। আটকে পড়া শহরের অনেক মানুষেরই অজানা ছিল যে বাইরে কি বিপদ তাদের জন্য লুকিয়ে আছে, যা শেষটা আপনাদের অবাক করে দেবে। তো বন্ধুরা, গল্প শুরু হওয়ার আগে আমাদের দর্শকদের জন্য ডেসক্রিপশনে একটি এক্সক্লুসিভ কন্টেন্ট রয়েছে, ক্লিক করে দেখতে পারেন। সেদিন রাতে ভয়ানক ঝড় উঠেছিল। মুষলধারে বৃষ্টির সাথে মেঘের গর্জন আর বিদ্যুতের গর্জন দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন পৃথিবী ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। শহরের নদীর ধারে একটি বাড়িতে বসে ডেভিড নামের এক ব্যক্তি জানালার কাছে একটি পেইন্টিং বানাচ্ছিল। ডেভিড আসলে একজন আর্টিস্ট ছিল যে মুভির জন্য পোস্টার তৈরি করত। পরের দিনই তাকে একটি মুভির পোস্টার জমা দিতে হতো, তাই সেই দুর্যোগের রাতেও সে খুবই মন দিয়ে তার কাজ করছিল। কিন্তু হঠাৎ সেই ঝড়ের আকার আরও ভয়ঙ্কর হতে শুরু করে। পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে ডেভিড তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বেসমেন্টে চলে যায়। পরদিন সকাল হতেই ঝড় থেমে যায়, কিন্তু ডেভিড আর তার স্ত্রী স্টেফনি যখন ঘর থেকে বেরিয়ে আসে তারা দেখে প্রচণ্ড ঝড়ে তাদের বাড়ির পাশের একটি গাছ ভেঙে পড়েছে এবং গাছের একটি ডাল ডেভিডের ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে গেছে, যার ফলে তার তৈরি করা পেন্টিং এবং ঘরের সমস্ত খাবার নষ্ট হয়ে যায়। এমনকি একটি গাছ ডেভিডের বোট হাউসের উপর পড়ে সেটিকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে ডেভিডের মনে শান্তি এই বিষয় নিয়ে ছিল যে তার স্ত্রী এবং সন্তান পুরোপুরি সুরক্ষিত ছিল। হঠাৎ ডেভিড ও তার স্ত্রী দেখে নদীর মাঝখানে অদ্ভুতভাবে ঘন মেঘ জমছে। ডেভিড প্রথমে ভাবে এটা হয়তো অত্যাধিক বৃষ্টির ফলে হয়েছে, কিন্তু বিষয়টা ছিল বড়ই অদ্ভুত। বৃষ্টির পর পাহাড়ে মেঘ জমা স্বাভাবিক হলেও নদীর উপর এত ঘন মেঘ সচরাচর দেখা যায় না, তাও আবার খুবই ঘন। তবে ডেভিড সেদিকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তখন সে তার প্রতিবেশী নটনের উপর খুবই রেগেছিল। নটনের জমিতে থাকা শুকনো গাছটি ডেভিডের বোট হাউসে পড়ে ভেঙে পড়েছিল, আর এই গাছটি অনেক বছর আগেই মারা গিয়েছিল। ডেভিড বারবার নটনকে সেটি কাটার জন্য অনুরোধও করেছিল, কিন্তু নটন তাতে কান দেননি। আর এখন সেই গাছের কারণেই ডেভিডের বড়সড় ক্ষতি হয়ে গেছে। ডেভিড যখন রেগে গিয়ে নটনকে কিছু বলতে তার বাড়িতে যায়, তখন দেখে নটন নিজেই একটি উপরে পড়া গাছকে নিয়ে প্রচণ্ড রেগেছিল, যা ভেঙে গিয়ে তার গাড়ির উপর পড়ে সেটিকে ভেঙে দিয়েছিল। এই দৃশ্য দেখে ডেভিডের মনে একটু শান্তি হয়, কারণ তার একার ক্ষতি হয়নি। তবুও সে নটনের জন্য খুবই দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই নটন তাকে জিজ্ঞাসা করে, যদি তুমি কোনো কাজের জন্য সুপারমার্কেটের দিকে যাও তবে আমাকে একটু লিফট দিতে পারবে কি? ডেভিড রাজি হয় এবং কিছুক্ষণ পর তার স্ত্রীর কাছ থেকে প্রয়োজনীয় জিনিসের লিস্ট নিয়ে ছেলে বিলি আর প্রতিবেশী নটনকে সাথে নিয়ে সুপারমার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তারা দেখে সৈনিকদের অনেকগুলি গাড়ি এবং সেনা তাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাদের দেখে নটন বলে, মনে হচ্ছে এরা নদীর পাশে পাহাড়ের উপর অবস্থিত তাদের মিলিটারি বেসের দিকে যাচ্ছে। তুমি কি জানো ওখানে অ্যারোহেড নামে একটি গোপন মিলিটারি প্রজেক্ট চলছে? নটন আরও বলে, তুমি তো এখানকারই বাসিন্দা, তুমি কি এই প্রজেক্ট সম্পর্কে কিছু জানো? ডেভিড বলে, শুনেছি বিজ্ঞানীরা কোনো এক ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা করছে। এটা শুনে নটন বলে, তুমি বোধহয় প্রতিবেশী মিস অ্যাডনের কথা শোনোনি। সে বলছিল যে সৈনিকরা এলিয়েনদের একটি ক্র্যাশ হওয়া ফ্লাইং সসার পেয়েছে, যেখানে বরফে জমা 3টি এলিয়েনও ছিল। তার ধারণা মিলিটারিরা ওই এলিয়েনদের নিয়েই গোপনে গবেষণা করছে। এটা শুনে ডেভিড হেসে বলে, মিস অ্যাডনের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টোপাল্টা বলেছে। এইভাবেই হাসি ঠাট্টা করতে করতে তারা সুপারমার্কেটে পৌঁছে যায়। সেদিন সেখানে বেশ ভিড় ছিল এবং আগের দিন রাতে ঝড়ের কারণে এলাকার কারেন্ট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আসলে এটা খুবই ছোট একটি শহর ছিল, তাই স্টোরের কর্মী এমনকি অধিকাংশ কাস্টমারদের সাথে ডেভিডের বেশ ভালোই পরিচয় ছিল। সেখানে বিলির স্কুলের শিক্ষিকা আইরিনও জিনিস কিনতে এসেছিল। ডেভিড আর বিলি যখন জিনিস কিনতে ব্যস্ত ছিল, ঠিক তখনই 3জন মিলিটারি সদস্য সেখানে ঢুকে পড়ে। তাদের খুবই চিন্তিত মনে হচ্ছিল এবং তারা যেন কেনাকাটার বাহানায় ভিতরে লুকোনোর চেষ্টা করছিল। এমন সময় একজন মিলিটারি পুলিশ অফিসার সেখানে এসে প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, তোমরা এখানে কি করছো? তোমরা কি জানো না শহরে এমার্জেন্সি জারি করা হয়েছে? তোমাদের এখনই ডিউটিতে যেতে হবে। যদিও ওই 3জন সৈনিক অফিসারকে জানায় যে তারা 10 দিনের ছুটিতে আছে,
কিন্তু ওই অফিসার তাদের কোনো কথাই শোনে না। সে বলে, আমি পাশের মেডিসিনের দোকানে যাচ্ছি, আমি ফেরার আগেই যেন তোমাদেরকে জিপে দেখতে পাই। এই নির্দেশ দিয়ে অফিসার বেরিয়ে যায়। ডেভিড দূর থেকে এই সব কিছুই লক্ষ্য করছিল। আর ঠিক হঠাৎই পুরো শহরে সাইরেনের শব্দ শোনা যেতে শুরু করে। ডেভিড এবং স্টোরের ভিতরে সবাই অবাক হয়ে জানালার বাইরে দেখতে শুরু করে। তারা দেখে পুরো শহর খুবই চুপচাপ এবং নিস্তব্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই হঠাৎ এক বৃদ্ধ লোক, যার নাক দিয়ে রক্ত ঝরছিল, সে আতঙ্কিত হয়ে দৌড়ে স্টোরের ভিতরে ঢুকে পড়ে এবং চিৎকার করে বলে, ওই ঘন মেঘের ভিতরে কিছু একটা আছে, ওটা আমার বন্ধুকে মেরে ফেলেছে, আমি কোনো রকমে প্রাণে বেঁচে পালিয়ে এসেছি। সেই বৃদ্ধের কথা শেষ হতে না হতেই চারিপাশে ঘন মেঘে ঢেকে যেতে শুরু করে। এক ব্যক্তি ভয়ে নিজের গাড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িতে ওঠার আগেই মেঘ তাকে ঘিরে ফেলে এবং ঠিক তখনই তার এক যন্ত্রণাদায়ক চিৎকার শোনা যায়। সেই শব্দ শুনে স্টোরের ভিতরে থাকা মানুষগুলো ভয়ে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যেই মেঘ পুরো স্টোরটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। মেঘ এতটাই ঘন ছিল যে বাইরের কিছু দেখা অসম্ভব ছিল। কেউই বুঝতে পারছিল না যে এই মেঘ কোথা থেকে আসছে। তখন একজন বলে, আমার মনে হয় এটা ধোঁয়া, হয়তো পাশের কারখানায় কোনো কেমিক্যাল বিস্ফোরণ হয়েছে, এই ধোঁয়া হয়তো সেখান থেকেই আসছে। তার কথা শেষ হতে না হতেই হঠাৎই চারিদিকের মাটি কেঁপে ওঠে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। সবাই আতঙ্কে নিচে শুয়ে পড়ে। ডেভিড ও বিলিকে কোলে নিয়ে কোনো রকমে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু পরক্ষণেই অদ্ভুতভাবে সবকিছুই শান্ত হয়ে যায়। বাইরে কি ঘটছে কেউই বুঝতে পারছিল না। কেউ একে ভূমিকম্প বলছিল, আবার কেউ বা এটিকে মিলিটারি বিস্ফোরণ বলছিল, আবার একজন মহিলা এটিকে কিয়ামতের শেষ দিন বলে দাবি করছিল। তার মতে ঈশ্বর মানুষকে তাদের পাপের শাস্তি দিচ্ছে। তখন স্টোর ম্যানেজার সবাইকে অনুরোধ করে, যতক্ষণ না এই মেঘ কেটে না যায় ততক্ষণ সবাইকে অনুরোধ করব স্টোরের ভিতরেই থাকতে। কিন্তু তখন একজন মহিলা জেদ ধরে তাকে যেভাবেই হোক বাইরে যেতে হবে, কারণ তার বাচ্চারা বাড়িতে একা আছে। অনেকেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তা সত্ত্বেও সে স্টোর থেকে বেরিয়ে যায়। এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু ওই ঘন মেঘ একই রকমই থাকে। এদিকে সবাই ভিতরে খুবই দুশ্চিন্তায় বসেছিল। ডেভিডও তার স্ত্রীর কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডেভিড তার ছেলে এবং তার ছেলের টিচার আইরিন এবং আরও কিছু মানুষের সাথে এক কোণে বসেছিল। আইরিন সেখানে আমান্ডা নামে এক নতুন টিচারের সাথে ডেভিডের পরিচয় করিয়ে দেয়। এরই মধ্যে স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অলি সেখানে আসে এবং বিলির খোঁজ নিতে শুরু করে। ডেভিড অলির কাছে বিলির জন্য একটি কম্বল চায়। অলি জানায় যে স্টোরের পিছনে লোডিং ডকের জায়গায় কম্বল পাওয়া যাবে। ডেভিড তখন বিলিকে আইরিনের কাছে রেখে লোডিং ডকে কম্বল আনতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে জেনারেটরটি খুবই গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। ডেভিড তৎক্ষণাৎ জেনারেটর বন্ধ করে দেয়, যার ফলে চারিপাশে ঘন অন্ধকার নেমে আসে। ডেভিড অলিকে এই খবর দিতে স্টোরের দিকে যেতে গেলেই ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত গম্ভীর শব্দে তার পা থেমে যায়। ডেভিড পিছনের দিকে তাকাতেই দেখে বাইরে থেকে কিছু একটা স্টোরের শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। আর এটা দেখে ডেভিড দৌড়ে ভয়ে সেখান থেকে চলে আসে এবং অলিকে জানায় যে বাইরে কিছু একটা আছে যা ভিতরে ঢোকার চেষ্টা করছে। অলির সাথে তখন দুজন মেকানিকও ছিল। অলি মেকানিকদের এবং স্টোরের একটি ছেলেকে নিয়ে লোডিং ডকের দিকে চলে যায়, কিন্তু সেখানে তখন অদ্ভুত নিস্তব্ধতা ছিল। অলি আর মেকানিকরা ডেভিডকে বলে যে হয়তো এই সব কিছু তার মনের ভুল হতে পারে। এরপর একজন মেকানিক জেনারেটরটি আবারও চালু করে, যেখান থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল এবং এক বাজে দুর্গন্ধ আসছিল। মেকানিক যখন ভালোভাবে দেখে তখন বুঝতে পারে জেনারেটরের এক্সস্ট পাইপের ভিতরে কিছু একটা আটকে আছে। এই দুর্গন্ধ ওটারই, আর ওই কারণে জেনারেটরটি গরম হচ্ছে। মেকানিক জানায় যে তাদের এখনই এক্সস্ট পাইপ পরিষ্কার করতে হবে, কিন্তু এক্সস্ট পাইপটি ছিল দোকানের বাইরের দিকে, যার জন্য তাদেরকে শাটার খুলে স্টোরের বাইরে যাওয়ার প্রয়োজন ছিল। তখন ওই ছেলেটি নিজে বাইরে গিয়ে কাজটা করতে চাইছিল, কিন্তু ডেভিড তাকে বাধা দেয়। ডেভিড বলে যে যদি তারা শাটার খোলে তাহলে হয়তো বাইরে যেটা রয়েছে সেটা ভিতরে ঢুকে এসে সবাইকে মেরে ফেলতে পারে। এই কথা শুনে মেকানিকরা আর ওই ছেলেটি ডেভিডকে ভীতু বলে তার উপর হাসতে শুরু করে। ডেভিড হয়তো কোনো কুকুর বা বিড়ালের আওয়াজ শুনতে পেয়েছে আর শুধু শুধু ভয় পাচ্ছে। যদিও অলির ডেভিডের উপর পুরোপুরি বিশ্বাস ছিল, সেও ডেভিডের কথা মতো তাদের শাটার খুলতে বারণ করে, কিন্তু তারা তাদের কোনো কথা শোনে না। মেকানিক জেনারেটর চালু করতেই ছেলেটি অটোমেটিক শাটারের বোতাম টিপে সেটাকে সামান্য ওপরে তোলে। আর ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে ট্যান্টিকেলের মতো কিছু একটা জিনিস ভিতরে ঢুকে ছেলেটির পা জাপটে ধরে তাকে বাইরে টেনে নিয়ে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে দুজন মেকানিক ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ডেভিড তৎক্ষণাৎ ছেলেটিকে ধরে ফেলে এবং ওই ট্যান্টিকেল থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরও অনেকগুলি ট্যান্টিকেল ভিতরে ঢুকে পড়ে।
ওই ট্যান্টিক্যালে কাঁটার মতো কিছু একটা ছিল, যা দিয়ে ছেলেটির চামড়া ছিঁড়ে ফেলছিল। ডেভিড মেকানিকদের সাহায্যের জন্য চিৎকার করে ডাকে, কিন্তু তারা ভয়ে নিজেদের জায়গা থেকে এক ফোঁটা নড়ে না। ঠিক তখনই অলি কোথা থেকে একটি কুড়ুল জোগাড় করে আনে, কিন্তু তার কোপ মারার আগেই ওই ট্যান্টিক্যাল ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে কুয়াশায় নিয়ে গিয়ে মিলিয়ে যায়। ঠিক তখনই আরও একটি বিশাল বড় ট্যান্টিক্যাল ভিতরে আসতে শুরু করে। ওই ট্যান্টিক্যালের একটি মুখও ছিল, যা দিয়ে সে স্টোরের ভিতরে থাকা খাবার খেতে শুরু করে। এটা দেখে ডেভিড অলিকে দ্রুত শাটার নামাতে বলে। অলি শাটার বন্ধ করতে শুরু করতেই ওই ট্যান্টিক্যালগুলি বাইরে যেতে বাধ্য হয়। তখনই ডেভিড কুড়ুলটি হাতের কাছে পেতেই ট্যান্টিক্যালটিকে কুপিয়ে দুটুকরো করে দেয়, আর সাথে সাথেই শাটার বন্ধ হয়ে যায়। প্রচণ্ড রেগে ডেভিড ওই মেকানিককে মারধর করে, যে ডেভিডের বারণ করা সত্ত্বেও ছেলেটিকে শাটার খুলতে দিয়েছিল। অলি ডেভিডকে কোনো রকমে শান্ত করে, কিন্তু ডেভিডের মনে এখন এক অন্য গভীর ভয় ছিল। সে ভাবছিল এই ট্যান্টিক্যালগুলি যদি এত বিশাল আকারের হয়, সেই প্রাণীটি আসলে কতটা বড় হতে পারে। এরপর ডেভিড, অলি আর মেকানিকরা স্টোরে ফিরে আসে এবং সবাইকে ব্যাপারটা জানায় যে ওই মেঘের ভিতরে বিশাল ট্যান্টিক্যালযুক্ত ভয়ঙ্কর সব প্রাণী লুকিয়ে আছে, যারা মানুষ খেগো। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ডেভিডের প্রতিবেশী নর্টন আর তার সাথে থাকা আরও কিছু লোক ভাবে যে ডেভিড সবাইকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি স্টোর ম্যানেজারও ডেভিডের কথা শুনে হাসাহাসি শুরু করে। তখন ডেভিড বলে, যার বিশ্বাস হচ্ছে না সে যেন নিজে গিয়ে লোডিং ডক থেকে ঘুরে আসে, তাহলেই বিশ্বাস হয়ে যাবে। এটা শুনে ম্যানেজার লোডিং ডকে আসে এবং সেখানে সেই কাটা ট্যান্টিক্যালটিকে দেখতে পায়, যা কাটার পরেও তখনও নড়াচড়া করছিল। আর তখনই মুহূর্তের মধ্যে সেটা নিজে থেকেই গলে নষ্ট হয়ে যায়। এই দৃশ্য দেখে ম্যানেজারের হাত পা ঠান্ডা হয়ে আসে। এবার সেও ডেভিডের কথা বিশ্বাস করে। এদিকে ডেভিড এখন দুশ্চিন্তায় ছিল যে প্রাণীগুলো যদি স্টোরের ভিতরে ঢুকে পড়ে, কারণ স্টোরের সব দেওয়াল ছিল কাঁচের। তখন ডেভিড এবং আরও কয়েকজন মিলে কাচের দেওয়াল মজবুত করার জন্য তার সামনে খাবারের বস্তা রাখতে শুরু করে। এই কাজে ড্যান নামে সেই বৃদ্ধ মানুষটিও তাদেরকে সাহায্য করছিল, যিনি শুরুতে আহত হয়ে স্টোরে আশ্রয় নিয়েছিল। ড্যান ডেভিডকে বলে, বাইরে যাই থাকুক না কেন তা অত্যন্ত বিপজ্জনক। যদি আমাদের তার হাত থেকে বাঁচতে হয়, আমাদের আত্মরক্ষার জন্য বন্দুকের প্রয়োজন। তখন আমান্ডা তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে, যেটা সে সবসময় নিরাপত্তার জন্য সাথে রাখত। এখন তাদের কাছে বন্দুক তো ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, আমান্ডা বা অন্য কারোরই বন্দুক চালানো বা নিশানাবাজিতে অভিজ্ঞতা ছিল না। তখন অলি পিস্তলটি তুলে নেয়। সে একসময় শুটিংয়ে স্টেট চ্যাম্পিয়ন ছিল। এরই মধ্যে কারমোডি নামে সেই মহিলাটি বাইবেল পড়তে শুরু করে। সে সবাইকেই বলছিল যা কিছু ঘটছে তা উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে। বাইবেলের 15 নম্বর অধ্যায়ে এই বিষয়ে আগে থেকেই লেখা আছে, যখন মন্দির ওপরওয়ালার মহিমা আর শক্তির ধোঁয়ায় ভরে ওঠে, তখন 7 জন এঞ্জেল তাদের প্রকোপ শুরু করে এবং সেই প্রকোপ না থামা পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারে না। কারমোডি আরও বলছিল, পৃথিবীতে পাপ এতটাই বেড়ে গেছে যে ওপরওয়ালা এখন পাপীদের উপর নিজের ক্রোধ বর্ষণ করছে, আর এটা থামানোর একটাই উপায়, সবাইকে ওপরওয়ালা শরণাপন্ন হতে হবে। ওপরওয়ালা চায় আমরা যেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করি আমাদের রক্ত দিয়ে। আব্রাহাম যেমন নিজের সন্তানকে উৎসর্গ করে ওপরওয়ালার প্রতি ভালোবাসা দেখিয়েছিল, আমাদেরকেও তেমনই কিছু করতে হবে। এইসব অদ্ভুত কথা শুনে অনেকেই রেগে যায়। আমান্ডা তো রেগে গিয়ে কারমোডিকে একটি চড় মারে এবং বলে, অযথা মানুষকে ভয় দেখানো বন্ধ করো। এটা শুনে কারমোডি বলে, দেখিস দিন শেষ হলে ওপরওয়ালার ক্রোধ নেমে আসবে, তখন তোরা ওপরওয়ালার কাছে দয়া ভিক্ষা করবি আর আমার কাছেই আশ্রয় নিবি। যদিও তখন কেউই তার কথায় আর কান দেয় না। এদিকে নর্টন এবং আরও কিছুজন এইসব দেখে বিরক্ত হয়ে স্টোর থেকে বের হয়ে নিজেদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভিড তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে বাইরে বিপদ আছে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। তখন ডেভিড নর্টনকে একটি দড়ি দিয়ে বলে, যদি যেতেই চাও তবে যাও, কিন্তু আমার একটা সাহায্য করো, এই দড়িটা কোমরে বেঁধে নাও। যদি বাইরে কিছু না ঘটে আর তুমি বেঁচে থাকো, তবে 300 ফুট যাওয়ার পর দড়িটা কেটে দিও, এতে আমরা বুঝতে পারবো বাইরে বিপদ আছে কিনা। কিন্তু নর্টন এটা করতেও অস্বীকার করে। তখন অন্য একজন ব্যক্তি দড়িটা নিয়ে বাইরে যেতে রাজি হয়। সে বলে তার গাড়িতে একটি শটগান আছে, সেটা পেয়ে গেলে সবারই কাজে লাগবে। এটা বলে সেই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে নর্টন আর বাকি লোকেদের সাথে নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং নিমেষের মধ্যেই কুয়াশার ভেতরে তারা অদৃশ্য হয়ে যায়। ওই ব্যক্তির কোমরের দড়িটি ক্রমাগত লম্বা হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ দড়িটি টান টান হয়ে প্রচণ্ড গতিতে বাইরের দিকে বেরিয়ে যেতে শুরু করে। 5 জন মিলেও দড়িটি ধরেও টেনে রাখতে পারছিল না, বেরিয়ে যাচ্ছিল, আর পরের মুহূর্তে দড়িটি ঢিল হয়ে যায়। ডেভিড আর বাকিরা যখন দড়িটি টেনে ভিতরে আনে, তাদের গা শিউরে ওঠে। তারা দেখে সেটি রক্তে ভেজা
এবং দড়ির সাথে শুধুমাত্র ওই লোকটির অর্ধেক দেহ ফিরে এসেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার মনে আতঙ্ক আরও বেড়ে যায়। দিন গড়িয়ে রাত নেমে আসে। স্টোরে কারেন্ট ছিল না, তাই ডেভিড আর বাকিরা এমার্জেন্সি লাইট নিয়ে পাহারা দিচ্ছিল। এমন সময় এক ব্যক্তি কাঁচের দেওয়ালের পাশে এমার্জেন্সি লাইট নিয়ে বসে কিছু খাচ্ছিল। আর তখনই বাইরে থেকে একটি বিশাল ও অদ্ভুত পোকা উড়ে এসে কাঁচের উপর আটকে যায়। সেটা দেখে লোকটি ভয়ে পিছিয়ে পড়ে। পোকাটি দেখতে একেবারে ঘাসফড়িংয়ের মতো ছিল এবং আলো দেখেই সে এখানে এসেছিল, কিন্তু সেটি কোনো স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে আকারে অনেক বড় এবং তার লেজে হুল ছিল। মুহূর্তের মধ্যে সেখানে আরও অনেকগুলো বড় পোকা এসে কাচের উপর বসতে শুরু করে। সবাই অবাক হয়ে অদ্ভুত পোকামাকড়গুলিকে দেখতে থাকে। আর হঠাৎই তখন উড়ন্ত প্রাচীন ডাইনোসরের মতো একটি বড় প্রাণী সেখানে উড়ে এসে কাচের উপর বসে থাকা পোকামাকড়গুলোর শিকার করতে শুরু করে। এই শিকারী প্রাণীর ধাক্কায় কাচের এক জায়গায় ভেঙে যায় এবং সেখান দিয়ে পোকাগুলি ভিতরে ঢুকতে শুরু করে। সবাই ঝাড়ু আর লাঠি দিয়ে পোকামাকড়গুলিকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু একটি পোকা একটি মেয়ের ঘাড়ে হুল ফুটিয়ে দেয় এবং মুহূর্তেই তার গলা ফুলে গিয়ে সে মারা যায়। এরই মধ্যে সেই শিকারী প্রাণীটিও স্টোরের ভিতরে ঢুকে এসে এক ব্যক্তির ঘাড় কামড়ে খেতে শুরু করে। এটি দেখে ডেভিড তাড়াতাড়ি একটি পোছা লাঠিতে আগুন জ্বালিয়ে ওই প্রাণীটিকে পুড়িয়ে মারার চেষ্টা করে। ডেভিডকে দেখে অন্য এক ব্যক্তি আগুন ধরাতে গিয়ে তাড়াহুড়ো করে নিজেই আগুনে ঝলসে যায়। অন্যদিকে একটি পোকা কারমোডির গায়ের উপরে গিয়ে বসে। কারমোডি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গিয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগে। তার কোনো নড়াচড়া না দেখে পোকাটি তাকে কোনো ক্ষতি না করে উড়ে চলে যায়। এটা দেখে কারমোডি বিশ্বাস করতে শুরু করে যে সে উপরওয়ালার সত্যিকারের ভক্ত, তাই পোকাটি তাকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে ডেভিড আর আমান্ডা মিলে সেই শিকারী প্রাণীটিকেও মেরে ফেলে, কিন্তু ইতিমধ্যে আরও একটি শিকারী প্রাণী স্টোরের ভিতরে ঢুকে ডেভিডের ছেলে বিল্লির দিকে এগিয়ে আসতে থাকে। তখনই অলি সাথে সাথেই তার পিস্তল বের করে গুলি চালিয়ে সেটাকেও সেখানেই খতম করে দেয়। স্টোরের ভিতরে সব পোকামাকড় মারার পর সবাই মিলে টেপ আর প্লাইউড দিয়ে ভাঙা কাচের দেওয়ালটি ভালোভাবে আটকে দেয়, যাতে কিছুই ভিতরে আসতে না পারে। এরপর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে এই সব ঘটনার পর অনেকেই কারমোডির কথা বিশ্বাস করতে শুরু করে যে উপরওয়ালা পাপী মানুষদের বিনাশ করার জন্যই এই কীটপতঙ্গদের পৃথিবীতে পাঠিয়েছে। এই ভয়ে মানুষ কারমোডিকে উপরওয়ালার দূত ভেবে তার কথা মানতে শুরু করে। এমনকি একজন মহিলা তো ধ্বংসের ভয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। অন্যদিকে সেই আগুনে ঝলসে যাওয়া লোকটিও ব্যথায় ছটপট করতে করতে মৃত্যুর ভিক্ষা চাইছিল। পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে ডেভিড এবং বাকিরা চিন্তায় পড়ে যায়। তখন ডেভিড সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা পাশের মেডিসিনের দোকানে যাবে। মেডিসিনের দোকানে গিয়ে আহতদের জন্য ওষুধ নিয়ে আসার পর তারা এই স্টোর ছেড়ে কোনো নিরাপদ জায়গায় আশ্রয়ের জন্য রওনা দেবে। কিন্তু তখনই একজন লোক বলে ওঠে, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই প্রচুর খাবার আছে, আমরা অনেক দিন এখানে বেঁচে থাকতে পারবো। কিন্তু ডেভিড বলে, এই স্টোরের দেওয়ালগুলো কাঁচের, যা ওই প্রাণীরা সহজেই ভেঙে আমাদের মেরে ফেলতে পারবে। তার ওপর ওই কারমোডি নামের মহিলাটি ঈশ্বরের নামে মানুষকে অন্ধবিশ্বাসের জালে জড়াচ্ছে। তোমরা কি শোনোনি ও কুরবানি বা বলিদানের কথা বলছিল? আর যদি মানুষ ওর কথা শুনতে শুরু করে তবে ও কাকে বলি দেবে কে জানে। হতে পারে তোমাদের মধ্যেই কারোর বলিদানও দিয়ে দেবে, অথবা আমার সন্তানকে ও বলি দিয়ে দিতে পারে। তাই আমাদের এখান থেকে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে। আমার গাড়িতে 8 জন বসতে পারে, কোনোভাবে গাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেই আমরা পালাতে পারবো, তবে তার আগে ওষুধ আনা জরুরি। এই কথা বলে ডেভিড বাকিদের নিয়ে তৈরি হয়ে যায়। ডেভিড সেই 3 জন সেনাকেও তাদের সাহায্য করতে বলে, যারা এতক্ষণ একপাশে বসে তামাশা দেখছিল। যদিও তাদের মধ্যে 2 জন মানা করে দেয়, কিন্তু একজন সৈনিক ডেভিডের সাথে যেতে রাজি হয়। এরপর তারা যখনই মেডিকেল স্টোরের দিকে যাওয়ার জন্য তৈরি হয়, কারমোডি তাদের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তোমরা বাইরে গিয়ে ভুল করছো, ওই দানবগুলো তোমাদের পিছু পিছু এখানে চলে আসবে, এতে আমরাও বিপদে পড়ব, তাই আমি তোমাদের বাইরে যেতে দেব না। কারমোডির এই কথায় স্টোরের আরও কয়েকজন সহমত দেয়। আর ঠিক তখনই স্কুল টিচার আইরিন কারমোডিকে একটি ক্যান ছুঁড়ে মেরে বলে, সাহায্য করতে না পারলে চুপ করে থাকো। এরপর ডেভিড বাকিদের নিয়ে মেডিকেল স্টোরের দিকে বেরিয়ে পড়ে। সেই ঘন কুয়াশায় সামনের মানুষটিকেও দেখা যাচ্ছিল না ভালোভাবে, আর তার মধ্যেই হাতে লাঠি ও ডান্ডা নিয়ে তারা ঘন কুয়াশায় এগিয়ে যাচ্ছিল। তবে যাই হোক, অবশেষে তারা মেডিকেল শপে পৌঁছে যায়। ওই স্টোরের দরজা খোলা দেখে ডেভিড সবাইকে সতর্ক থাকতে বলে, ভিতরে কি না কি থাকতে পারে। এরপর তারা ভিতরে ঢুকে ওষুধ সংগ্রহ করতে শুরু করে। এরই মধ্যে ড্যান আর কয়েকজন মিলে কোনো জীবিত মানুষকে পাওয়া যায় কিনা সেই আশায় স্টোরের চারিদিকে তল্লাশি শুরু করে দেয়। তখন কিছুটা এগোতেই তারা যা দেখে তাতে তাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ছাদ থেকে প্রচুর মানুষের লাশ ঝুলে আছে, যা মাকড়সার জালে জড়ানো ছিল।
ড্যান চিৎকার করে ডেভিডকে ডাকে। সবাই সেখানে পৌঁছায়। তাদের সাথে সেই মেকানিকও ছিল। লাশগুলোকে দেখে মেকানিক ভয়ে পিছিয়ে আসে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে কেউ তার ঘাড় খামচে ধরে। মেকানিক ভয়ে চিৎকার করে ওঠে। তবে তার ঘাড় ধরা ব্যক্তিটি ছিল একজন মিলিটারি পুলিশ অফিসার। আর এটা হলো সেই পুলিশ অফিসার যে ওষুধ নিতে এই মেডিকেল শপে এসেছিল। সে মাকড়সার জালে পুরোপুরি ফেঁসে গিয়েছিল এবং তার সারা শরীরে ফোড়া বেরিয়ে এসেছিল, কিন্তু সেই ব্যক্তি তখনও জীবিত ছিল। যন্ত্রণায় কাতর কণ্ঠে সে বারবারই একটি কথাই বলছিল, এইসব আমাদের ভুলের কারণেই হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। হঠাৎই সেই অফিসারের শরীরের ফোড়াগুলো ফেটে গিয়ে সেখান থেকে মাকড়সার মতো ছোট ছোট জীব বেরিয়ে আসতে শুরু করে। মেকানিক ভয়ে অন্যদিকে পালিয়ে গেলে সেখানে তার সামনে একটি বিশাল মাকড়সা এসে দাঁড়ায়। আর ভয়ে মেকানিকের হাত পা ঠান্ডা হয়ে আসে। সে চিৎকার করে উঠতেই অলি গুলি করে মাকড়সাটিকেও মেরে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যেই প্রচুর বড় বড় মাকড়সা বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারা নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়ে সেগুলিকে মারার চেষ্টা করে, কিন্তু মাকড়সার জালে এমন এক ধরনের অ্যাসিড ছিল যা একটি ছেলের পা পুড়িয়ে দেয়। ডেভিড আর বাকিরা সেই ছেলেটিকে টেনে বাইরে আনার চেষ্টা করে, আর এরই মধ্যে মাকড়সাগুলি ডেভিডের সাথে আসা বেশ কয়েকটি লোককে মেরে ফেলে। আর সেই জালে জড়ানো অফিসারটি নিচে পড়ে যেতেই তার শরীরের সব ফোড়া ফেটে গিয়ে হাজার হাজার মাকড়সা বের হয়ে ডেভিডের দিকেই ধেয়ে আসে। ততক্ষণে মাকড়সার জালে আহত ছেলেটি মারা গেছে, তাই তাকে রেখেই ডেভিড বাকি লোকেদের সাথে নিয়ে কোনো মতে পালিয়ে এসে স্টোরে ফিরে আসে। কিন্তু এখন সে বুঝতে পেরে গেছে বাইরে ঠিক কতটা বিপদ আছে। এই কারণেই সে বাকিদের সাথে স্টোরে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ সে বাকিদের প্রাণ বিপদের মধ্যে ফেলতে চাইছিল না। এইভাবেই আরও একটি রাত কেটে যায়। এদিকে কার্মোডি এখন স্টোরের অর্ধেকেরও বেশি মানুষকে তার অন্ধবিশ্বাসের জালে জড়িয়ে ফেলেছে। এমনকি ওই মেকানিকও বাঁচার আশায় কার্মোডির কথা শুনতে শুরু করে। এই সব দেখে ডেভিডের সাথীরা আর এক মুহূর্তেও ওই স্টোরে থাকতে চাইছিল না, কিন্তু ডেভিড অন্য কিছু ভাবছিল। সে বাকিদেরকে বলে, ওষুধের দোকানে সেই অফিসার বারবার বলছিল যে এই সব তাদের ভুলের জন্যই হয়েছে, এমনকি ওই অফিসার ক্ষমাও চাইছিল। আমার মনে হয় এই সব কিছুর পিছনে মিলিটারির হাত আছে, আর এর জবাব ওই সৈনিকরাই দিতে পারবে। এটা বলে ডেভিড সেই একা বসে থাকা সৈনিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এখানে যা ঘটছে সে সম্পর্কে তুমি কি জানো, সত্যি করে বলো। এটা শুনে তার কিছুটা ইতস্তত বোধ হয় এবং বলে, আমি কিছু জানি না। ডেভিড তাকে জিজ্ঞাসা করে তার বাকি সাথীরা কোথায়। সে জানায় সে অনেকক্ষণ তাদের দেখেনি। এটা শুনে তারা বাকি সেনাদের খুঁজতে লোডিং ডকের দিকে চলে যায়, আর তখনই সেই মেকানিক তাদেরকে সেই দিকে যেতে দেখে। সেও তাদের পিছু পিছু যায়। ওদিকে ডেভিড এবং বাকিরা যখন লোডিং ডকে যায়, তখন ওখানকার দৃশ্য দেখে তারা শিউরে ওঠে। সেই দুই সৈনিক গলায় দড়ি দিয়ে নিজের প্রাণ নিয়ে নিয়েছে। এটা দেখে সেই সৈনিক কাঁদতে কাঁদতে বলে, ওরা এটা কেন করলো? আমি যখন ওষুধের দোকানে সেই অফিসারের কথা ওদেরকে বলেছিলাম, তখন এরা বলেছিল যে এরা এদের জীবন দিয়ে দেবে, কিন্তু সত্যি যে এরা এমনটা করবে আমি জানতাম না। ডেভিড রেগে গিয়ে বলে, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম এই সব কিছু দেশের মিলিটারির কাজ, এটা ওই অ্যারোহেড প্রজেক্টের ফল, তাই না? তখনই মেকানিক পেছন দিক থেকে তাদের সব কথা শুনে ফেলে এবং সেই সৈনিককে জোর করে কার্মোডির সামনে নিয়ে যায়। মেকানিক সব কথা কার্মোডিকে জানিয়ে দেয়, যার পর কার্মোডি সেনার কাছে জবাব চায়, বলো কেন এসব হচ্ছে, কি তোমাদের এই অ্যারোহেড প্রজেক্ট? তখন ওই সৈনিক বলে, আমি সরাসরি এই প্রজেক্টের সাথে যুক্ত নই, আমি যা বলছি তা আমার ওই মৃত সাথী সৈনিকদের কাছ থেকেই শুনেছি। আসলে অ্যারোহেড প্রজেক্টের উদ্দেশ্য ছিল নতুন ডাইমেনশনের পথ খুঁজে বার করা। বিজ্ঞানীরা সেখানে অন্য একটি জগতের সন্ধান পেয়েছিলেন, সেখানে অন্য একটি ডাইমেনশন ছিল। বৈজ্ঞানিকরা ওই অন্য জগৎ নিয়ে রিসার্চ করার জন্যই একটি ছোট পোর্টাল বানানোর চেষ্টা করছিল, কিন্তু ভুলবশত তারা একটি অন্য জগতের দরজা খুলে ফেলে, যার ফলে সেই জগতের প্রাণীরা আমাদের পৃথিবীতে চলে আসে। আমি শুধু এইটুকুই জানি, এতে আমার কোনো দোষ নেই। এই কথা শুনে কার্মোডি আর তার অন্ধ ভক্তরা রেগে ফেটে পড়ে। কার্মোডি চিৎকার করে বলে, এই বিজ্ঞানীরা শুরু থেকে ঈশ্বরের প্রাকৃতিক নিয়মকে অপমান করে আসছে। তারা চাঁদে পা রেখে তার পবিত্রতা নষ্ট করেছে, তারা পরমাণু ভেঙেছে এবং মহিলাদের অ্যাবর্ষণ করিয়ে প্রকৃতিকে দূষিত করেছে, আর তাদের পাপের শাস্তি ঈশ্বর আমাদের দিচ্ছে, আর এর জন্য এই লোকটিও দায়ী। কার্মোডির উস্কানিতে তার সমর্থকরা ওই সৈনিককে ধরে নির্মমভাবে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করতে শুরু করে, আর এই ভয়ানক দৃশ্য দেখে ডেভিড তাকে বাঁচাতে গেলে তাকে তারা বাধা দেয়। এরপর তারা সেই আহত সৈনিককে জোর করে স্টোরের বাইরে ফেলে দেয়, আর ঠিক তখনই ঘন কুয়াশার ভিতর থেকে একটি অদ্ভুত কাঁকড়ার মতো বিশালাকার প্রাণী বেরিয়ে এসে তার ধারালো হাত দিয়ে ওই সৈনিককে তুলে নিয়ে চলে যায়। কার্মোডি আর তার সমর্থকদের এই নিষ্ঠুরতা দেখে ডেভিড আর তার সাথীরা একেবারেই স্তব্ধ হয়ে যায়
এদিকে কার্মোডি তার সমর্থকদের বলে, আজ আমরা ঈশ্বরকে ওই সেনার বলি চড়িয়েছি, তাই আজ রাতে ওই প্রাণীরা আমাদের কিছু করবে না, তবে আমাদের আগামীকালের ব্যবস্থাও করতে হবে। কার্মোডির এই কথা ডেভিড এবং তার সাথীদের মনে খুবই খারাপভাবে ভয় ধরিয়ে দেয়। সে তো তাদেরও বলি দিতে পারত। তাই পরের দিন সকালে কার্মোডি ও তার সমর্থকদের ঘুম থেকে ওঠার আগেই ডেভিডরা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে যখন তারা দরজার কাছে পৌঁছায়, তখন তারা দেখে কার্মোডি হাতে একটি ছুরি নিয়ে দরজার সামনে বসে আছে। ডেভিড কার্মোডিকে বলে, আমরা শুধু এখান থেকে চলে যেতে চাই, আমাদের পথ ছাড়ো। কিন্তু কার্মোডি কোনোভাবেই তাদের যেতে দিতে রাজি ছিল না, কারণ সে একে একে ডেভিড এবং তার সঙ্গীদের সেই দানবীয় প্রাণীদের কাছে বলি দেওয়ার পরিকল্পনা রেখেছিল। কার্মোডি তার সমর্থকদের নির্দেশ দেয় ডেভিডের ছেলে বিলিকে ধরে আনার জন্য। এটা শুনে তার সাপোর্টাররা হাতে ছুরি এবং কাঁচি নিয়ে বিলির দিকে এগোতে শুরু করে। কিন্তু তখন ডেভিড এবং তার সাথীরা লাঠি ডান্ডা উঠিয়ে তাদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে কার্মোডির সমর্থকদের সংখ্যা ছিল অনেক বেশি, ফলে ডেভিড তাদেরকে বাধা দিতে পারে না। কার্মোডি এবং তার সমর্থকরা খুবই হিংস্র হয়ে ওঠে। নিরুপায় হয়ে অলি তার বন্দুক বের করে সরাসরি কার্মোডির উপর গুলি চালিয়ে দেয়, আর এই দৃশ্য দেখে তার সাপোর্টাররা ভয়ে পিছিয়ে যায়। এরপর ডেভিড তার সাথীদের নিয়ে স্টোর থেকে বেরিয়ে পড়ে, কিন্তু গাড়ির কাছে পৌঁছানোর আগেই ঘন কুয়াশার কারণে দুর্ভাগ্যবশত তারা একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। ডেভিড, বিলি, আমান্ডা, আইরিন এবং ড্যান একসাথে থাকলেও অলি এবং বাকিদের কোনো হদিস ছিল না। ডেভিড বাকিদেরকে নিয়ে তার গাড়ির কাছে কোনো মতে পৌঁছায়। তখন তারা দেখে যে অলি আগেভাগেই গাড়ির কাছে পৌঁছে গেছে। অলি তাদেরকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই অলির পিছনে ঘন কুয়াশায় এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। অলির ঠিক পিছনেই সেই কাঁকড়ার মতো বিশালাকার প্রাণীটি দাঁড়িয়েছিল। অলি পিছন ফিরে দেখার আগেই প্রাণীটি এক ঝটকায় তাকে ধরে সরাসরি গিলে ফেলে। অলির বন্দুকটি গাড়ির বনেটের উপর গিয়ে পড়ে। এই দেখে ড্যান এবং তার সাথীরা দ্রুত গাড়ির ভিতরে ঢুকে পড়ে। ডেভিড তার বাকি সাথীদের তার লোকেশন বোঝাতে গাড়ির হর্ন বাজায়, কিন্তু ততক্ষণে তারা সবাই ওই দানবীয় প্রাণীর শিকারে পরিণত হয়েছে। এরই মধ্যে একটি বিশাল মাকড়সা ডেভিডের গাড়ির দিকে ধেয়ে আসতে শুরু করে। তা দেখে ডেভিড দ্রুত বনেট থেকে বন্দুকটি তুলে নেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সবার আগে ডেভিড তার স্ত্রীকে নেওয়ার জন্য নিজের বাড়িতে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রীও ততক্ষণে সেই প্রাণীদের শিকারে পরিণত হয়েছে। দুঃখ কষ্ট মনে চেপে রেখে ছেলেকে বাঁচাতে ডেভিড সেখান থেকে চলে যায়। পথে তারা দেখে যে ওই প্রাণীদের কারণেই পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে মৃত লাশের স্তূপ ছাড়া আর কিছুই নেই, আর সেই ঘন কুয়াশাও শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। ডেভিড রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎই এক জায়গায় ডেভিড গাড়ি থামিয়ে দেয়, আর তারা সামনে যা দেখে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। বিশাল ট্যান্টিকাল সহ ওই দানবীয় প্রাণীটিকে সেখান দিয়ে যেতে দেখে তারা। প্রাণীটি এতটাই বিশালাকার ছিল যে তার প্রতিটি পা ফেলতেই কম্পন সৃষ্টি হচ্ছিল, যেন ভূমিকম্প চলে এসেছে। প্রাণীটি চলে যাওয়ার পর ডেভিড আবারও এগোতে শুরু করে, এই আশায় যে হয়তো সামনে গেলে কুয়াশা কেটে যাবে এবং কেউ তাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে। কিন্তু কিছুটা দূরে যেতেই দুর্ভাগ্যবশত তার গাড়ির পেট্রোল ফুরিয়ে যায়, অথচ তারা কুয়াশা থেকে বেরোতে পারে না। এবার ডেভিড এবং তার সাথীদের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ওই প্রাণীরা পুরো পৃথিবীর দখল করে নিয়েছে এবং তাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। এটা বুঝতেই পিছনের সিটে বসে থাকা ড্যান বলে, আমরা নিজেরাই নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এর আগে ওই দানবগুলি আমাদের ছিঁড়ে খাক, আমি নিজেকে শেষ করে দিতে চাই। এই কথা শুনে ডেভিড, আইরিন এবং আমান্ডা একে অপরের দিকে এমনভাবে তাকায় যেন তারাও ড্যানের কথায় একমত। তখন ডেভিড সেই বন্দুকটি বের করে এবং সবারই সম্মতিতে কষ্ট বুকে চেপে রেখে নিজের সন্তান বিলি সহ আমান্ডা, আইরিন এবং ড্যানকে গুলি করে মেরে ফেলে, কারণ এখন এটাই তাদের কাছে পথ খোলা ছিল। কিন্তু যখন সে নিজের ওপর গুলি চালাতে যায়, তখন সে দেখে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। ডেভিড কাঁদতে কাঁদতে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সেই প্রাণীদের হাতে নিজেকে তুলে দেয়। সে চিৎকার করে বলে, এসো আমাকে শেষ করে দাও। কিন্তু তখনই এমন কিছু ঘটে যা দেখে ডেভিডের পায়ের তলার মাটি সরে যায়। পরক্ষণে সে দেখে সামনে ঘন কুয়াশা থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। ডেভিড খুশির সাথে মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু তারা অন্য কোনো ডাইমেনশনের প্রাণী ছিল না, তারা ছিল মিলিটারির একটি টিম, যারা অন্য ডাইমেনশনে সেই দরজা বন্ধ করে দিতে সফল হয়েছে এবং পৃথিবীতে চলে আসা সমস্ত প্রাণীদের মেরে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের সাথে কিছু রেস্কিউ করা মানুষও ছিল, যাদের মধ্যে সেই মহিলাটিও ছিল যে তার বাচ্চাদের চিন্তায় সবার আগে স্টোর থেকে বেরিয়ে চলে গিয়েছিল।
তাড়াহুড়ো করে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত ডেভিডের পুরো সাজানো গোছানো জগৎটাকেই তছনছ করে দেয়। ডেভিড হাঁটু গেড়ে বসে পাগলের মতো চিৎকার করতে করতে অনুশোচনায় কাঁদতে শুরু করে। কিন্তু এখন আর কিছুই করার নেই, তার পুরো পরিবারই শেষ হয়ে যায়। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।